আজকে একটি বিশেষ উদ্দেশ্যে এই আলোচনা সভা আপনার রাখব। শুরুতে একটি সম্মানিত প্রাণীর যুগলদ্বয়কে দেখাচ্ছি, তারপরে বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সেই ঐতিহাসিক ভাবেই চিরাচরিত অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। যখন অন্যায় হয় তখন কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়। তাই তো আমাদের দেশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিপ্লবী কবি মধুসূদন দত্ত এবং বিশ্ববরণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ জন্ম নিয়েছিলেন। যুগে যুগে তার ধারাবাহিকতায় বাংলাদেশ। কেন এই কথাগুলো বললাম তার আগে একটু গভীরে যাব। গত কয়েকদিন বাংলাদেশের সমস্ত মিডিয়াতে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের অবস্থিত মার্কিনের যে দূতাবাস, তার ইনচার্জ রাষ্ট্রদূত, দক্ষিণ এশীয় এবং মধ্য এশিয়ার উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অনেকেই তার ব্যক্তিগত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। আমি কূটনীতিকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো না। কূটনীতিকরা যে দায়িত্বটা পালন করেন সেই দায়িত্বটা নিয়ে আমি কথা বলতে চাই। উনি একটি বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন, কারণ আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জেনেছি যে বাংলাদেশের সরকার 2024-এর জুলাই আগস্ট যে প্রলয়ঙ্করী তাণ্ডবের মধ্য দিয়ে এবং ডিপ স্টেটের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এবং মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আজকে প্রমাণিত। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই তাদের বিনিয়োগের কথা বলছে এবং বিনিয়োগ ফেরত দিতে যেয়ে বাংলাদেশকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। সেই তলাবিহীন ঝুড়ি বা ঝুড়ি আছে তলা নাই, অথবা তলা আছে ঝুড়ি নাই, সেই অবস্থা আজকে দাঁড় করিয়েছে। সেখানে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের সরকারের প্রধান যদি এখন বলি তাহলে কি হবে আমি জানি না, যেহেতু তার সম্মান অনেক উচ্চ। বিমস্টেকের প্রধান সভাপতি হিসেবে একটি রাষ্ট্র তাকে ভূষিত করে ব্রিক্স সম্মেলনে দাওয়াত দিয়েছে। শুনছি তাকে এই পদমর্যাদায় ভারতে যেতেই হবে। এটা নাকি এখনকার পলিসি। মিডিয়াতে যত কথাই বলুক না কেন, তার মানে তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে প্রতিনিধিত্ব করছেন না? যার কোনো প্রশাসনিক রাষ্ট্রীয় মর্যাদা নাই, বাইল্যাটারাল কোনো ক্ষমতা নাই রাষ্ট্র টু রাষ্ট্র, সেই বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে সম্বোধন করে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাতে আমি শুনছি আমাদের সরকার খুবই খুশি। মিডিয়াতে যদিও তারা বলছে আমরা ভেবে দেখব, কিন্তু ভেবে তো দেখবে এবং যেতে তো হবেই যদি সেই অবস্থা বিদ্যমান থাকে। এইটা হলো অবস্থা। আমরা দেখলাম আলোচনা করতে যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঋণাত্মক দিয়েছে। বাংলাদেশের তাহলে প্রধানমন্ত্রী কে? এই যে ব্রিক্স সম্মেলনে দাওয়াত দেওয়া হলো,
তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কে? এই ব্রিক্স কি তাহলে সদস্য যারা মূলত তারা কি ঠিক 2000 আগস্টের যে সরকারটিকে রাষ্ট্রীয় নিরাপত্তায় ভারতে রেখে আসা হলো এবং তারা বলছে যে ভারতের প্রধানমন্ত্রী যে প্রোটোকল পায়, প্রোটেকশন পায়, নিরাপত্তা পায়, সেই নিরাপত্তায় তাকে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিশিষ্ট ব্যক্তি অজিত ডোভাল তার সম্পর্কে বলেছে তিনি স্ব-ইচ্ছাধীন। পররাষ্ট্রমন্ত্রীও শ্রী একই ভাষায় কথা বলেছে। শেখ হাসিনা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী স্ব-ইচ্ছাধীন, তিনি কারোর অধীনে নয়। যদিও বাংলাদেশের বিমস্টেকের সভাপতির পক্ষ থেকে বারবার তার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে, তার জবাব তারা কোনোটাই পর্যন্ত দেয়নি। দুবাই সরকার একজনকে আটকিয়েছিল, সেটাও এই সরকার সর্বশক্তি নিয়োগ করে শুনেছি 144 পৃষ্ঠার একটি প্রতিবেদন পাঠিয়েছিল। তারা 4টি ওয়ার্ডে একটি কথা চিঠি পাঠিয়েছে, যথেষ্ট নয় প্রতিবেদনটি। চীনের সাথে আমাদের যে সম্পর্ক, যে প্রতিরক্ষা অস্ত্র ক্রয়, ব্যবসা বাণিজ্য এবং আমাদের একটি বন্দর তুলে দেওয়ার কথা হলো, যেখানে চীনের রাষ্ট্রদূত বলল ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমেরিকা যেখানে 2026-এর 9 ফেব্রুয়ারি চুক্তিটা করলো, সেখানে প্রতিরক্ষা ছিল, অস্ত্র ছিল, বাণিজ্য ছিল, পারস্পরিক সম্পর্কটা বিশ্বের সাথে, রাষ্ট্রগুলোর সাথে কী হবে বাইলেটারাল এবং সামগ্রিক, সে বিষয়টাও সেই ক্লজগুলোতে আছে। তা কী কারণে উড়িয়ে আসে বাংলাদেশে ঘুরলেন? আর একটা মজার বিষয় হচ্ছে, আসলেন বাংলাদেশে সার্জিও গোর, মিটিং করলেন ভারতের রাষ্ট্রদূতের সাথে বা হাই কমিশনারের সাথে। শোনা যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতা সাবের হোসেন চৌধুরী, যাকে বিভিন্ন সময়ে বাধ্য করবার চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে ভাঙার জন্য, গোপনে নাকি তার সাথেও বৈঠক সম্পূর্ণ করে ফিরে গেছে। আমরা 3টি চিত্র দেখেছি, স্থির চিত্র। ভারতের হাই কমিশনারের সাথে দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের ছবি, কূটনীতির ভাষায় আপনারা যারা বুঝতে চান দেখবেন। আমরা দেখেছি বাংলাদেশের খলিলুর রহমান। এখন আমি কেন শুরুতে বিশিষ্ট সম্মানীয় অনারেবল দুটি প্রাণীর ছবি দিয়েছিলাম, যারা বাংলাদেশে খুবই মর্যাদাশালী। আমরা শুনেছি বিভিন্ন উৎস থেকে যে কী কারণে খলিলুর রহমানের নাম রজার খলিল হলো। আমেরিকাতে তার স্ত্রীর প্রিয় কুকুরের নাম নাকি রজার। এই প্রিয় কুকুরকে তার স্ত্রী এতই ভালোবাসেন যে সেই কুকুরের নাম অনুসারে এই রজার খলিলুর রহমান নামটি হয়েছে। এবং তার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি নাকি এই চিত্র দিয়ে, হ্যাঁ, একজন মানুষ তার স্ত্রীকে খুব ভালোবাসতে পারে, তার স্ত্রীর পোষা সেই মহান প্রাণীর নামও তার নামের সাথে জুড়ে দিতে পারে। এরকম সৌভাগ্যবান ব্যক্তি হয়তো পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া যাবে না, যিনি স্ত্রীকে ভালোবাসেন, তার অনুকম্পার জন্য নিজের নামটাও কুত্তা হিসেবে, খলিল হিসেবে চিহ্নিত করেছে। আমাদের বাংলাদেশে অনেক রাস্তা থেকে উঠে আসা নেতা নেত্রীর নামের আগে আমরা দেখেছি এই ধরনের কিছু বিশেষণ থাকে। আমি সে লাইনে যাব না, তবে সম্মানিত ধন্য হোক সেই ঐতিহ্যবাহী রজার ওরফে ডগ, ওরফে বাংলাদেশের আঞ্চলিক ভাষায় কুত্তা এবং সাহিত্যের ভাষায় কুকুর। আর একটি চিত্র আমরা দেখেছি বিড়াল, মহিয়সী বিড়াল, যাকে প্রতীকী অর্থে লন্ডন থেকে
পাসপোর্টের মাধ্যমে বিশেষ বিমানে বাংলাদেশে আনা হয়েছে। আজকে সেই শক্তিধর দুইজন এর সরকার পরিচালিত হচ্ছে। তাহলে আমরা যে তিনটা চিত্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেখলাম, তারপরে তারা আমাদের পররাষ্ট্র রজার খলিলুর রহমান উনি সাক্ষাৎ করে বললেন না, কোনো আলোচনা হয়নি। আর উনি বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, ঠাকুরের নাম নিতে চাই না, যেহেতু আমাদের মালিক এখন তারা। সরকারের সাথে সরকারের প্রধান বলবো কিনা জানি না, বলা উচিত এই ক্ষেত্রে না, যে ভাষায় ব্রিক্স বলেছে সেই ভাষায় বলবো। আজকে লজ্জিত হব না আনন্দিত হব, না আমরা অপমানিত হয়েছি, এটা আজকে আমাদের ভাববার বিষয়। যে ধরনের চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হলো, সেই চিঠির আসলে প্রতি উত্তর কি হওয়া উচিত। ইসলামের যুগে যখন রসুল জীবিত ছিলেন, আপনারা জানেন একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন উনি যে কোনো একটা রাষ্ট্র সরকারের প্রধানের কাছে। সেই দূতকে হত্যা করার পরে উনি যুদ্ধের নেতৃত্ব, যুদ্ধ ঘোষণা করেছিলেন। তা আজকে সরকার প্রধান এত হুমকি মারে, এত কিছু বলে, আমরা তো প্রস্তুত আছি ওনার সাথে যুদ্ধ করবার জন্য। আজকে তাকে সম্মানিত করে চিঠি দেওয়া হলো না অসম্মানিত করে? তাকে যদি অসম্মানিত করা হয় তাহলে সমগ্র বাংলাদেশকে অসম্মানিত করা হবে। না, এক দেশে দুটি সরকার প্রধান থাকতে পারে না, এই দৃষ্টিভঙ্গিতে তারা দ্বিতীয় সরকার প্রধানকে স্বীকার করতে চাইলেন না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট বক্তব্য থাকা উচিত। বাতাসে অনেক গল্প, গাছপালা ডালপালা ছাড়িয়ে যাচ্ছে। তবে ইতিপূর্বে কি আপনারা কখনো কেউ দেখেছেন যে বাংলাদেশে অন্য রাষ্ট্রদূত এসে বা অন্য দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী এসে বাংলাদেশে অবস্থিত যে কোনো একটি দূতাবাসের বা সমগ্র দূতাবাসের প্রতিনিধিদের সাথে মিটিং করেছে গোপনে বা প্রকাশ্যে? এটা কি আন্তর্জাতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? বিশিষ্ট পররাষ্ট্রমন্ত্রী, উনি অনেক জ্ঞান রাখেন, অনেককে ঘন্টার পর ঘন্টা পড়াতে পারবেন। এই ধরনের স্টুপিডি একটি বক্তব্য একসময় আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট জ্ঞানী, যে বিষয়ে কথা বলতে যাবেন ওই বিষয়ে তিনি জ্ঞান রাখেন, আমাদের একজন সংসদ সদস্য, যিনি আওয়ামী লীগ থেকে ডিগবাজি খেয়ে বিএনপি থেকে জামাত থেকে এনসিপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। এখন সব জায়গা থেকে গলা ধাক্কা খেয়ে অনেক জ্ঞানী কথা বলেন, ধর্ম থেকে শুরু করে রাজনীতি সম্পর্কে। আমি তার নাম নিতে চাই না, সম্ভবত বরিশালের সন্তান। আজকে তাকে ধন্য করতে চাই না, নিজেকে ছোট করতে চাই না। একটা এই যে দেখেন একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি কয়েকদিন আগে বলেছিলেন জামলীগের কবর হয়ে গেছে দিল্লিতে। এখন বলছেন কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ নির্দেশ মানা প্রত্যেকটা জনগণের দায়িত্ব, যেহেতু রাষ্ট্রের জন্য হুমকি তারা। কিন্তু একসাথে যে লোক মারা গেল, যে দলটা মারা গেল, সেই দলটা আবার বাইসে উঠলো হঠাৎ করে। কি আজ যে দেখেন একজন মহিলার সাক্ষাৎকার খুবই লজ্জাজনক। উনি বলছেন বিএনপি নেতারা তাকে পর্যায়ক্রমে আটকে রেখে, বিএনপির লোকজন আমাকে সংঘবদ্ধ ধর্ষণ করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়, ভুক্তভোগীর অভিযোগ। আল্লাহ, প্রায় আমারও বড় বোনের বয়সী, যদি উনি আমার বোন হতেন তাহলে হয়তো আমার বড় বোনের, তাহলে নিরাপদ কারা। আজকে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ ইতিমধ্যে এগুলো রাষ্ট্র টু রাষ্ট্র হয়ে গেছে। এই রজার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিটিং নিয়ে আমাদের একজন মুসলিম লীগের নেতা রশিদ সাহেব একটি খুব ভালো কথা বলেছেন। তাহলে কি প্রেম করতে এসেছিলেন? এখন উনি আবার ভিন্নভাবে একটু বলেছেন লজ্জা, যেহেতু উনি লজ্জা পেয়েছেন, বলছেন নারী আর পুরুষ হলি না এটা প্রেম বলতাম। তা যেহেতু বাংলাদেশের নতুন করে অন্য কিছু বিকাশ ঘটছে, তাহলে হয়তো সেই সমকামী। অনেকরা বলেছেন যে এর বৈধতার জন্যই
যাতে জাতিসংঘে উনি সাধারণ অধিবেশনের সভাপতিত্ব করবেন, এই বিষয়টা যাতে জাতিসংঘ থেকে উনি অনুমোদন নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্র আইনের বিরুদ্ধে যায় একটা চুক্তি করতে পারেন। দেখেন, জবাই করে খেয়ে ফেলা হলো 15টি উট পাখি, গবেষণার ব্যয় 134 কোটি টাকা। এমন একটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা, এটা আমার কথা না, RTV এই নিউজটি করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আজকে বাংলাদেশটা কোথায় যে দাঁড়িয়েছে একটু আপনারা ভাববেন, তারপরে বলবেন। আমার কথা তো আপনাদের বলার দরকার নেই, আছে, কারণ আমরা 2024-এ যে সরকারটি উৎখাত করলাম, এই যে আমার সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলা, দেখেন এখন আপনারা আর নির্যাতিত হন না। দেখেন, কষ্ট করে বিদেশ থেকে এসেছে, এইটা দিলাম প্রবাসী ভাইদের জন্য, যারা সেদিন জেল খেটেছিলেন, কাতারে আন্দোলন করেছিলেন, দেশে ফিরে এসেছেন, জীবন যৌবনের পরিশ্রমের টাকা ফেলে রাষ্ট্রকে মুক্ত করতে। আজকে আপনাদের ক্রন্দন দেখে কষ্ট লাগে, লজ্জা লাগে। পুলিশ ভাইদের বলি, দেখেন ছাত্রদলের নেতা আপনাদের সাথে কি ব্যবহার করে। আমি খুব আনন্দিত হই যখন এটা আপনাদের সাথে, কিন্তু আপনারা বলতে পারবেন যে 15 বছর 7 মাসে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আপনাদের সাথে এই আচরণ করেছে, একদিন একটা চড় মেরেছে। আমি খুবই আনন্দিত। এই জন্যই রিজভী আহমেদ একটি ভালো কথা বলেছে, ধন্যবাদ জানাই ওনাকে। চাঁদা চাওয়ার আগে দিলে তো আর অন্ড কোর্স চেপে ধরতো না। আসলে খুবই সুন্দর একটি কথা বলেছে, ঘটনা ঘটার আগেই তো দিয়ে দেওয়া উচিত। আর একটি ঘটনা দেখেন, খুব ভালো কথা বলেছে যে ইসলামী জ্ঞান দেওয়ার আগে যারা আজকে সেই ইসলামী জ্ঞানের কাছে নিতে চান, তারা এদের কাছে চলে আসেন। ভাবুন, পরিবারের সদস্যদের এদের কাছে পাঠাবেন কি পাঠাবেন না? সেই ইসলাম কি আপনারা চান কিনা? হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশের মানুষ কোথায় যে দাঁড়িয়েছি একবার ভাববেন। আমাদের নিরাপত্তা কোথায় যে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেই জায়গাটা আমরা, হ্যাঁ, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই, LPG LNG 15 বছরের নাকি চুক্তি হয়েছিল। আপনারা যাত্রীর কাছে জানতে চান, কাতারের সাথে তার ইউনিট ছিল $9 আর এখন 22.35 সত্য কি মিথ্যে জানতে চান? রাষ্ট্রটাকে কোথায় দাঁড়িয়েছেন? আজকে 8 লাখ মেট্রিক টন গম আনা হবে, প্রয়োজন হোক বা না হোক। তার বিনিময়ে সমগ্র বিশ্বের চাইতে প্রায় 35% মূল্য চুকাতে হবে। তাই এইভাবে যদি আগামী 12 বছর চলতে থাকে, রাষ্ট্র কি থাকবে? সেইগুলো আপনারা, আমাদের বাংলাদেশের মানুষ কতটুকু, হ্যাঁ, আয়না ঘর নয়, বর্ণনা দিয়েছে, সেখানে এসিও পাওয়া গেছে, মির্জা আটকা ছিলেন উনি। যাই হোক, আমরা আজকে 2 তারিখ, আমরা কিছুই বলতে চাই না। এই মাসটি হচ্ছে সেই মাস যে মাসে পাকিস্তান এবং ভারত, ইংল্যান্ড বা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছিল। যদিও তখন সেটাকে স্বাধীনতা বলা হয়নি, তারা আমাদেরকে পরীক্ষামূলক গভর্নর জেনারেল 2 জায়গায় নিয়োগ দিয়েছিল, তারাই তাদের নমিনেটেড লোক, এবং আইন বলে 99 বছরের জন্য স্বশাসিত করেছিল। পরবর্তীতে 1971 সালে 47 সাল থেকে ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে এই রাষ্ট্রটি 1971 সালে বাঙালি চেতনায়, স্বশাসিত চেতনায়, অর্থনৈতিক মুক্তির চেতনায় বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে এই রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল। সেই অপমান সেদিন পাকিরা মেনে নিতে পারে নাই।
তার উত্তরসূরিরাও মেনে নিতে পারে নাই। তাই 1975 সালের 15ই আগস্ট তারা বেছে নিয়েছিল। আজকে এই মাসে দাঁড়িয়ে একজন বাংলাদেশের নাগরিক, স্বাধীন নাগরিক হিসেবে সেই শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা সেদিন শাহাদত বরণ করেছেন। স্মরণ করি জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই জাতি রাষ্ট্রের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ তাজউদ্দিন আহমেদ ও কামরুজ্জামান। কারাগারের অন্তরালে যাদেরকে হত্যা করেছিল সেদিন, সেই নির্মমতার তাহের উদ্দিন ঠাকুর, মুস্তাক, এমএজি উসমানী সহ যারা 75 পরবর্তী নেতৃত্বে ছিল, তারা সেদিন এই জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় নিরাপত্তায় হত্যা করতে সহায়তা করেছিল। পরবর্তী ইতিহাস আপনারা জানেন। এই আগস্ট মাসকে বারবার বেছে নেওয়া হয় মুক্তিযুদ্ধের শক্তিকে নির্মূল করার জন্যে। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 24 জন জাতীয় নেতা সহ 3 শতাধিক প্লাস 24 জন শাহাদত বরণ করেছিল, 3 শতাধিক প্লাস মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আহত হয়েছিল। 17ই আগস্টের কথা আপনাদের মনে আছে। সারা দেশব্যাপী 63টা জেলায় 500টি বোমা হামলা, শতাধিক লোক সেদিন আহত হয়েছিল, 2 জন হত্যা করা হয়েছিল। বাংলা ভাই সহ বহু যুদ্ধ জঙ্গিবাদের বিকাশ ঘটেছিল। আজ বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশ একটি বেআইনি রাষ্ট্রের অভয়ারণ্য। আমি সংক্ষেপে শুধু বলবো এটাই, যেখানে আইন নেই, সংবিধান নেই, রাষ্ট্র নেই, এমন একটি অবস্থা। নিরাপদ কেউ নাই। ঘর থেকে গেলে বাইরে থেকে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, নিরাপদে কন্যা, শিশুপুত্র, জায়া বলেন, বোন বলেন, মা বলেন, ঘরে ফিরে আসবে কিনা, এটা একটা ছিল ঘরের বাইরে। আজকে ঘরের ভিতরেও নিরাপদ না। আমরা যারা কথা বলছি তারাও অনেকেই নিরাপদ না। পলককে দেখতে গিয়েছে, সেখানেও 4 জনকে আটক করা হয়েছে। আদালত থেকে আদালতের বারান্দা, রাষ্ট্রের কাছে ক্ষমতার যে অপপ্রয়োগ, সকল ক্ষেত্রে আইনের বিরুদ্ধাচরণ। সেই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আইনের শাসন, সংবিধান সম্মত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা, রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও আত্মজিজ্ঞাসায় আসতে হবে। 2024-এ অসংখ্য সহযোদ্ধার লাশ তারা দেখেছে, নির্মমতা দেখেছে, তাদের সহযোদ্ধা গর্ভবতী বোনের নির্মম মৃত্যু তারা দেখেছে, নির্মম হত্যাকাণ্ড দেখেছে। সেই মনে আছে নিশ্চয়ই, ইব্রাহিমকে দিলে তুমি আগুনে ফেলে, আগুনেরই ফুল বাগিচা তুমি বানালে। কিন্তু আমরা বাংলাদেশে আল্লাহ সেদিন আগুনের ফুল বাগিচা বানায়নি। সেদিন সেই বোনকে আত্মচিৎকার আকাশে বাতাসে আজও ধ্বনিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আশা করি তারা বিষয়টি বিবেচনায় নেবেন। তাদের জনমমত্ববোধ, মানবতাবোধ, মানবিকতা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, আইনের প্রতি শ্রদ্ধা এবং আইনের প্রয়োগ, এই বিষয়গুলো যেন তারা মনে রাখেন। তারা যেন সেই শপথবদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করে। অপরাধীকে আইনের হাতে ন্যস্ত করা তাদের দায়িত্ব, কিন্তু হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়া তাদের দায়িত্ব না। সবাই ভালো থাকবেন। আসুন আর একবার শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধ বাঙালি, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।